আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রিটার্ন সাবমিশনের একটা বার্নিং কোশ্চেন বলতে পারেন, আসলে একটা টপ রেটেড বা হাই ভোল্টেজ কোশ্চেন, যে আসলে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিতে কীভাবে জিরো করতে পারি। এটা অনেকেই সমস্যায় পড়ছেন। এই সংক্রান্ত ভাবলাম একটি ভিডিও দেওয়া দরকার, এই জন্যে আর কি আজকে আপনাদের সামনে এসেছি। তো আসলে এই জায়গাটাতে আমাদের কিন্তু অনেকেই সমস্যায় পড়ছি। আমি বিভিন্ন প্রিভিয়াস ভিডিওগুলোতে কমেন্টসে দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্নভাবে কমেন্ট করছেন যে আসলে হিসাব মিলাতে পারছি না বা জিরো করতে পারছি না। তো এই সংক্রান্ত কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমরা বক্তব্য না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের মূল ডেস্কটপে, এবং সেখানে গিয়ে দেখব আমরা কিভাবে অ্যাসেট এবং লায়াবিলিটি অপশনে জিরো করে হিসাবটি আমরা মিলাতে পারি। তো চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে, তো চলুন আমরা এখন মূল ওয়েবসাইটে ঢুকি এবং কিভাবে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস পেজটাতে আমরা সর্বসাকুল্যে নিচের অংশটুকুতে ডিফারেন্সটা আমরা জিরো করতে পারি, বা ডিফারেন্স কীভাবে জিরো করা যায় সেই সংক্রান্ত কিছু জেনে আসি। তো চলুন আমরা এখন চলে যাব মূল সেই পেজে। তো আমরা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে জাস্ট ইন্ট্রোডাকশন করে যাই। আমি জাস্ট একটা ফিল আপ করেছি একজনের আর কি রিটার্ন। এখন ইনকাম কিন্তু আমি দেখিয়েছি, তিনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো সেখানে আমি কিন্তু এমপ্লয়মেন্ট অপশনে কিন্তু এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশনে কিন্তু আমি ডিটেলস সব কিছু বেসিক থেকে শুরু করে তার যত প্রকার বেতন টেতন থেকে শুরু করে যত ভাতা টাতা সব আমি দিয়েছি। এবং এখানে আমরা এমপ্লয়মেন্ট সামাইতে গেলে কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে সব ঠিক আছে। তো আমরা এখন চলে যাব আসলে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজে। এখন ব্যাপার আছে, আমি জাস্ট না একসঙ্গে আগাই, রিবেটে যাই, জাস্ট ধাপে ধাপে আগাই। এখানে রিবেট অপশনটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আসলে অ্যাকচুয়ালি আপনার কী কী খাতে ইনভেস্টমেন্ট আছে। যে এই ব্যক্তিটি ছিল ডিপিএস এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর আছে শুধু বেনাভোলেন্ট ফান্ড, বিএফ যাকে বলা হয়। যেহেতু সে গভর্নমেন্ট এমপ্লয়ি, তার ডিপিএস একটা আছে, তার জিপিএফ ফান্ডে কিছু টাকা আছে, পাশাপাশি অ্যাপ্রুভড বেনাভোলেন্ট ফান্ডেও কিছু, বিএফ ফান্ডে কিছু টাকা তিনি প্রতি বছরেই মানে কর্তন করেন বা চাঁদা দেন। এটার উপরে কিন্তু আসলে অ্যাকচুয়ালি রিবেট হয়, যার মানে তার রেয়াত পান আর কি অ্যাকচুয়ালি তার বিনিয়োগের উপর। এখন এক্সপেন্ডিচার, হ্যাঁ এক্সপেন্ডিচার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করে দিই, আমরা যদি আইটি10B রিকোয়ারমেন্টটা যদি ইয়েস দিই, তাহলে কিন্তু ডিটেলস অপশনটি চলে আসবে। তার মানে আপনাকে ডিটেলস আপনাকে লিভিং এক্সপেন্ডিচার যাকে বলা হয়, লিভিং কস্ট, আপনার যে সারা বছর যে আপনি কাপড় চোপড় খাদ্যদ্রব্য থেকে শুরু করে যা যা আপনার খরচ হয়েছে পারিবারিক ক্ষেত্রে সহকারে ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকার অপশন আছে, এখানে ফেস্টিভ্যাল অপশন আছে, বিভিন্ন ধরনের মানে সব কথা কি মোট কথা কি আপনি সামগ্রিক যে পরিবারের পিছনে খরচ করেছেন তা এখানে কিন্তু ডিটেলস একটা হিসাব কিন্তু আপনি যদি ইএস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দিতে হয়। আমি জাস্ট ইএস অপশনটাই মানে ইনার ক্ষেত্রে দিয়েছি, কারণ ওনার সোর্স ট্যাক্স ছিল আর কি। ওনার সোর্স ট্যাক্সটা দেখাতে গিয়ে কিন্তু আমাকে ইএস অপশনটা ক্লিক করতে হয়েছে। তো ইএস অপশন দেখাতে গিয়ে আমি দেখানোর পর আমি সোর্স ট্যাক্স দিয়েছি তার, যেহেতু তিনি প্রতি মাসে না, তার ডিপিএস থেকে কিন্তু তার ইন্টারেস্টের উপর কিন্তু কিছুটা কর্তন করে নেয় ব্যাংক কর্তৃপক্ষ, যার কারণে তার কি ওটা টিডিএস, আমি ব্যাংক স্টেটমেন্টটা অ্যানালাইসিস করে দেখি যে ওনার টিডিএস ক্ষেত্রে কিন্তু তার টিডিএস হিসাবে তার কিন্তু তার ইন্টারেস্ট থেকে কিন্তু তার এই যে ট্যাক্সটি কেটে নিয়েছে। তো এটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, যেহেতু তাকে পে করতে হয়েছে, তাই এই জন্য দেখানোর জন্য কিন্তু আমি ইয়েস দিয়েছি। আর যার কারণে কিন্তু ডিটেলস কিন্তু দেখাতে হচ্ছে যে ফুড অ্যান্ড ক্লোথিংয়ের বাবদ কত, অটো ট্রান্সপোর্টেশন থেকে শুরু হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্সেস কত, ফেস্টিভ্যালের নাদা এক্সপেন্সেস কত, মানে বিভিন্ন খাতে কিন্তু ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি দেখাতে হয়েছে কস্টটা। তো এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ওই যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি কিন্তু ডিপেন্ড করবে। আপনারা আমি সাজেস্ট করব যে অন্ততপক্ষে আপনার যে মোট আয়টা হবে, ধরেন আমি যদি এখন ইনকামে যাই, হ্যাঁ ইনকামে আপনার এমপ্লয়মেন্ট স্যালারিতে যদি যাই, দেখেন উনি কিন্তু সর্বসাকুল্যে টোটাল রেগুলার ইনকাম কিন্তু 7,09,073, দেখেন 7,09,073। এখন আপনারা প্রথমে কিন্তু
এই টাকাটা কিন্তু উনি সম্পূর্ণটাই খরচ করেছেন, কারণ আমরা জানি যারা আমরা চাকরি করি কোনো টাকাই কিন্তু থাকে না, মাস শেষে বা বছর শেষে যাই বলেন নাকি আমাদের কিন্তু বিভিন্ন পারপাজে টাকা চলে যায়। শুধু যে টাকাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কি বলি ডিপিএস করি বা চাঁদা দেই বা জিপিএফ বলেন বা ডিপিএস বলেন, এই টাকাটাই শুধু আমাদের কি হয় ওই জায়গাতে থাকে। আদারওয়াইজ কিন্তু আমাদের হাতে কোনো টাকা থাকে না, আমরা যারা এমপ্লয়ি স্পেশালি বিভিন্ন ধরনের এমপ্লয় করে থাকি বা আমরা জব করে থাকি। তো এটা 50% টাকাটা আপনারা আগে দিবেন। তো এখন আমি দেখে নেই যে আমি সর্বমোট কত দিলাম। তো আমরা এক্সপেন্ডিচারে চলে যাব। আমি এক্সপেন্ডিচারে দেখতে পাচ্ছি 3,60,780 দিয়েছি। তার মানে কি প্রায় 50%-এরও একটু বেশি, মানে 50% ধরা যায়। তাহলে আপনার 50% দেওয়ার পর ওই পাশে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির যখন ডিফারেন্সে দেখবেন যে একটু বেশি ডিফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা যদি বাড়াতে হয় তবে অবশ্যই খরচটা কিন্তু এখান থেকে বাড়িয়ে দেবেন। এটা আপনার প্রথম টিপস মনে রাখবেন। ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু মেক জিরো ইন দ্য asset and liability page, then you have to decrease your expenditure of daily এক্সপেন্স যাকে বলা হয়, আমরা যে প্রাত্যহিক যে খরচগুলো হয় সারা বছর জুড়ে, সেখানে কিন্তু আমাদের কী করতে হবে, অবশ্যই কি এই খরচটা বাড়িয়ে কমিয়ে কিন্তু ওখানে আমরা জিরো ডিফারেন্স করতে পারি। আমি কিন্তু দেখেছি যে আমি যখন 50% করার পর ওদিকে গেছি, তারপর আমাকে বেশি কিছু সমন্বয় করতে হয়নি, জাস্ট অল্প একটু সমন্বয় করে কিন্তু আমি জিরো করতে পারছি। তাই এটা একটা প্রথম টিপস। আপনারা কি করবেন, জাস্ট আপনারা ওই এক্সপেন্ডিচারটা একটু বাড়িয়ে কমিয়ে, কমানো তো কোনো অপশন নেই, মানে যদি বাড়ানো প্রয়োজন হয় আপনার বাড়িয়ে, কারণ এটা খরচ হয়। আমি এখানে অর্ধেক দেখিয়েছি, যেহেতু ওনার 7,09,000 সামথিং ছিল, তার হচ্ছে কিন্তু টোটাল আর্নিং ছিল বেতনটাকে সামগ্রিক বছরের, তো 3,60,000 টাকা আমি কিন্তু দেখেছি যে তার সাংসারিক খরচ সারা বছর জুড়ে। এটা কিন্তু আপনি বাড়াতেও পারেন, আপনি যদি সম্পূর্ণ দেন বা 3 ভাগ দেন 4 ভাগের মধ্যে, তথাপিও কিন্তু কেউ কিছু বলার এখানে অবকাশ নেই, কারণ এই টাকাটা আমাদের খরচ হয়। তো এটা ছিল আপনাদের প্রথম টিপস যে আপনারা কীভাবে ডিফারেন্স জিরো করবেন। তো আমরা এখন চলে যাব অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন পেজ, আমরা যেটা আমরা এতক্ষণ আপ করছিলাম। এখন অ্যাসেটসে কিন্তু কিন্তু যদি আপনার বিজনেস ক্যাপিটাল থেকে অবশ্যই দিবেন, নন এগ্রিকালচার প্রপার্টি থেকে দিবেন, এগ্রিকালচার প্রপার্টি এখানে কিন্তু টিক দিলে কিন্তু সাব মেনু চলে আসবে। তো এখন ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে কিন্তু আমি ডিপিএস দিয়েছি। দেখেন ডিপিএসের কথা আমি আগে বলেছিলাম, যেখানে ডিপিএস দিয়েছি আমি। ডিপিএসে কিছু টাকা ওনার আছে, তারপরে প্রভিডেন্ট ফান্ডেও কিন্তু কিছু টাকা আছে, দেখেন আমি দিয়েছি। এটা কিন্তু তার কিন্তু অ্যাসেট, সম্পূর্ণ অ্যাসেট। অ্যাসেটগুলোর মধ্যে কী কী পড়ে, বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, ফিনান্সিয়াল অ্যাসেট পড়ে, তারপর এপাশে আপনার কী আছে, হ্যাঁ আদার ফিনান্সিয়াল অ্যাসেট থাকতে পারে, গোল্ড থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, সবগুলো কিন্তু অ্যাসেট, মনে রাখবেন সবগুলো অ্যাসেট। তো আমি কিন্তু দিয়েছি গোল্ড দিয়েছি, ফার্নিচার দিয়েছি, তো এগুলো কিন্তু অ্যাসেট হিসেবে দিয়েছি। এখন আরেকটা অপশন থাকে আপনাদের, সেটা হচ্ছে নোটস, কারেন্সিস, ব্যাংকস অ্যান্ড ক্রেডিট। এটা কিন্তু আপনাদের হচ্ছে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে দিয়েছি যে এই অর্থ বছর তার কত টাকা মানে ব্যাংকে ছিল, এটা কিন্তু আমরা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে তুলে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনি যদি ক্যাশ ইন হ্যান্ড, এই যে এখানে একটা অপশন আছে, এটা যদি দিয়ে থাকেন, অবশ্যই আমাদের হাতে কিছু টাকা থাকে, আমি এখানে দেইনি, হাতে কিছু কিন্তু টাকা থাকে আমাদের, এই অপশনটাও কিন্তু আপনারা কি কম বেশি করতে পারেন। কীভাবে, কারণ এটা কিন্তু আপনার কেউ দেখতে আসবে না যে আসলে ক্যাশ ইন হ্যান্ডে তার কত ছিল বা কত কম বেশি উনি দেখাইলেন, এটা কিন্তু কোনো সার্ভে করবে না। তো ক্যাশ ইন হ্যান্ডে কিন্তু যদি দিয়ে থাকেন, এক্ষেত্রেও কিন্তু আমরা কী করতে পারি, কম বেশি করে কিন্তু এখানে কিন্তু এই যে ডিফারেন্সটা আনতে পারি, জিরো আনতে পারি। তো এই ধরনের কিন্তু টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, আমি যেভাবে বলতেছি। এখন এইখানে একটা বিষয় আছে কি, অ্যানুয়াল, এই যে আমি যেটা বলতেছিলাম অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এখানে কিন্তু 3,60,000 দেখাচ্ছে। আপনাকে কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, এইখানে যদি আপনার খরচটা যদি আরও বাড়াতে প্রয়োজন হয়, অবশ্যই আপনারা বাড়াবেন। এখানে আপনাদের বাড়িয়ে অবশ্যই এখানে জিরো করা যাবে। আর ক্যাশ ইন হ্যান্ডের কথা তো আপনি বললামই। তারপরে আপনি অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কাউকে গিফট দিয়ে থাকেন, আপনার যদি লস হয়ে থাকে, এগুলো যদি আপনি দিয়ে থাকেন, এগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে কিন্তু এখানে জিরো করা যাবে। এটা কিন্তু কোনো সমস্যা না, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে, অ্যাকচুয়ালি একটু বুদ্ধি খাটাতে হবে। এখন এই যে এইখানে একটা বিষয় আছে যে আমি বলে রাখি, যারা প্রথম রিটার্ন সাবমিশন করছেন, আসলে আমরা বলে থাকি যে জিরো করার জন্য,
এখন আমি কিন্তু বহু কমেন্টস পাচ্ছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যে আসলে এখানে যদি আমার নেট ওয়েলথে, যেহেতু আমি প্রথম রিটার্ন দিচ্ছি, আমার তো আগে কোনো রিটার্নে কোনো সম্পদের হিসাব নেই, আমি জিরো করলে এখানে ডিফারেন্স জিরো করতে পারতেছি না। যে এখানে যদি আমি নেট ওয়েলথে জিরো দেই, এখানে জিরো আসে না, সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনাদের এখানে জিরো দিতেই হবে, কোনো ম্যান্ডেটরি নেই এখানে। এখানে কিন্তু বলাই নি যে জিরো দিতে হবে, আর এখানে বলা হয়েছে যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। তার মানে কি যে গত অর্থ বছরে যে কত আপনার নেট ওয়েলথ ছিল আর কি, মোট পরিসম্পদ ছিল, তা আসলে আমাদের কিন্তু সম্পদ থাকেই, তা আমরা জিরো কেন দিতে যাব? জিরো আসলে দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রত্যেকের হাতে এই সম্পদটা থাকেই। জাস্ট আপনারা একটু যদি মনে করেন যে আমি জিরো একেবারে আনতে পারতেছি না, এখানে কিন্তু আপনারা যদি প্রথম বছরের রিটার্ন সাবমিশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা মোটামুটি সম্পদের একটা ক্যালকুলেশন করে এখানে দিয়ে দিবেন, তারপরে এখানে দেখবেন অনায়াসে জিরো করা যাবে। তো এটা হচ্ছে কি 3 নাম্বার টিপস। আসলে এখানে যে একেবারে আপনাকে জিরো দিতেই হবে কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, কারণ আমাদের কিন্তু সম্পদ থাকে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার আমরা মিথ্যা তথ্য দিচ্ছি না, যে শুধু আমাদের মানে সম্পদটা শুধু আমাদের কাগজে কলমে উঠানো নয়, কিন্তু আমরা প্রথম বছর দিচ্ছি থেকে যে আমার সম্পদই থাকবে না, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। আমার কিন্তু সম্পদ আছে, জাস্ট সেটা এখানে দিয়ে দিবেন যদি আপনার জিরো করতে সমস্যা হয়। এটা গেল 3 নাম্বার টিপস। এখন আমরা চলে আসি যে এই যে গ্রোস ওয়েলথ মানে কি, আপনার যাবত যতগুলো এখানে আমরা ওয়েলথ দেখাইছি অ্যাসেট, সেগুলো কিন্তু গ্রোস ওয়েলথ হিসেবে চলে এসেছে এনার। এই যে টোটাল লায়াবিলিটি, যদি আপনার মানে লোন থাকে, ঋণ থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস হয়ে আপনার নেট ওয়েলথ আসবে। দেখেন তার মানে গ্রোস ওয়েলথ লায়াবিলিটি মাইনাস হয়ে কিন্তু নেট ওয়েলথ আসবে, মনে রাখবেন আপনারা। তো এখন আমরা চলে যাব এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম। আমি কিন্তু বলেছিলাম এখানে যদি জিরো থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু এখানে আপনারা জিরো করতে যারা অনেকে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা, আমি আগে টিপসটা দিয়েছি যে অবশ্যই আপনার একটা সম্পদ কিছু থাকেই, সবারই হাতে কিছু না কিছু সম্পদ থাকে, জাস্ট আমাদের কাগজে কলমে উঠানো থাকে না। যদি আমরা প্রথম রিটার্ন সাবমিট করি, সেখানে এখানে কিছু দিয়ে দিবেন, আপনার সম্পদ হিসাবটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে দিয়ে দিবেন, দিয়ে দিলে এখানে একটা অ্যামাউন্ট আসবে, যখন তখন কিন্তু জিরো করা সহজ হবে আর কি। নেট ওয়েলথ একটা লাস্ট ডেট প্রিভিয়াস ইনকামে তো দিয়ে দিলাম। এখন চেঞ্জ ইন ওয়েলথ, এইখানে একটা ফ্যাক্ট আছে। এখন এই যে এটা নেট ওয়েলথ আপনার কিন্তু দাঁড়িয়েছে বর্তমান অর্থবর্ষে, এটা গত অর্থবর্ষে দেখিয়েছেন আপনি এটা, তার মানে এই দুটো মিলে কিন্তু বিয়োগ হবে, দুটো মিলে বিয়োগ হয়। এই যে এখন পরিবর্তন মানে এই ব্যক্তির সম্পদ বেড়ে গেছে, 3,48,293 সম্পদ বেড়ে গেছে, এটাকে কিন্তু এই যে এটা কিন্তু যোগ হবে কার সঙ্গে? এই যে আপনার মোট খরচের সঙ্গে। আপনার মনে আছে আমি কিন্তু বলেছিলাম যে এই যে আমাদের টোটাল লাইফ এক্সপেন্ডিচার যেটা বলে 3,60,000 অর্ধেক নিয়েছি আমি 7 লাখের মধ্যে, মনে আছে কিনা জানি না, মনে করেন আর কি, যে 3,60,780 টাকা আমরা নিয়েছি 50%, এই যে এটার সঙ্গে এটা যোগ হবে। এই যে চেঞ্জ ইন ওয়েলথ মানে কি, আপনার সম্পদটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর কিন্তু আপনার কিন্তু খরচটাও বেড়ে গেছে, তার মানে এই দুটো মিলে কিন্তু আপনার টোটাল ফান্ড আউটফ্লো মানে কি, মানে বের হয়ে গেছে খরচ, আউটফ্লো, আউট মানে বের হয়েছে, ফ্লো মানে প্রবাহিত হওয়া, মানে আউটফ্লো মানে প্রবাহিত হয়ে গেছে, সম্পদটা বেরিয়ে গেছে বা খরচ হয়ে গেছে। তাহলে এই দুটো মিলে যোগ করে আসলে টোটাল আউটফ্লো মানে টোটাল বেরিয়ে যাওয়া সম্পদ কত? 7,09,073। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু এই যে এটা আউটফ্লো হলো, তাহলে আপনার যে সোর্স অফ ফান্ড কিন্তু আপনাকে সমান করতে হবে। এইটা আমাদের কিন্তু অনায়াসে এটা চলে আসে, কিন্তু এইটা কিন্তু কম বেশি হয়। আপনারা জাস্ট ইউ শুড রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু কম বেশি হয়। এটা কম বেশি হতে গেলে কী করতে হবে? এইটা কিন্তু কম বেশি আমরা সোর্স অফ ফান্ডে গিয়ে আমাদের দেখবো যে কম আমরা কি আমাদের সোর্স অফ ফান্ডে সাধারণত এইখানে আর কি ইনকাম যেটা থাকে সেটা দেওয়া থাকে, ইনকাম শোন ইন দ্য রিটার্ন, এখানে কিন্তু হাত দেওয়ার অপশন নাই, আর ট্যাক্স এক্সেম্পটেড, এটা কিন্তু হাত দেওয়া মানে সম্ভবপর হয় না। তো আমরা সবসময় দেখব যে এই যে এইটা, এখন এখানে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন, সোর্স অফ ফান্ডে আপনি যদি কোনো সম্পদ অন্য জায়গা থেকে পেয়ে থাকেন, আমি জাস্ট এখানে কোশ্চেন মার্কে যদি ধরি, এখানে আপনাকে যদি মনে করাই দেই, all inflows of fund that do fall under income shown in the return or tax exempted income and allowances. For example, if you receive money as gift from your spouse, this will be treated as other receipt. তার মানে কারো কাছ থেকে যদি আপনি রিসিপ্ট মানে কোনো সম্পদ বা কোনো কিছু টাকা পয়সা যদি ফান্ড হিসাবে পান, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করলে কিন্তু আপনার ফান্ডটা বেড়ে যাবে, যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, অ্যাকচুয়ালি যদি প্রযোজ্য হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু এখানে 3টা অপশন, এই দুটোতে কিন্তু আমাদের হাত দেওয়ার কোনো অপশন নাই, এটা বাই ডিফল্ট কিন্তু চলে আসে। আমরা যেটা
একেবারে অফিস থেকে কর্তৃক যে টাকাটা পেয়েছি আমরা অ্যাজ এ স্যালারি হিসাবে, এখানে কিন্তু আমাদের হাত দেওয়ার কোনো স্কোপ নেই। এখন এইখানে একটা হাত দেওয়ার স্কোপ আছে, সেটা যদি আপনি যদি কারো কাছ থেকে পেয়ে থাকেন, সেখানে কিন্তু এখানে আপনি ইনক্রিজ করতে পারেন বা মানে দিতে পারেন। যদি আপনার একান্ত এখানে জিরো করতে যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে ফান্ডের ক্ষেত্রে যদি আপনারা যদি কিছু অল্প একটু যদি করতে হয়, আপনি দিতে পারেন যে আমি কিছু টাকা অন্যের কাছ থেকে নিয়েছি বা রিসিভ করেছি আর কি, এটা দিতে করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করব যে আসলে এই আউটফ্লোটার মধ্যে মানে মেকআপ করতে, এই আউটফ্লোটা যেন আমাদের যতটুকু করা যায় মিনিমাইজ করতে। আর এই যে সোর্স অফ ফান্ডে সাধারণত মিনিমাইজ করার কোনো অপশন থাকে না, কারণ এটা বাই ডিফল্টে চলে আসে। দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট চলে এসেছে টিক চিহ্ন, মানে কি এটা কিন্তু অপশন আমাদের চেঞ্জ করার কোনো অপশন নেই, এটা বাই ডিফল্টে চলে আসে। তো এইভাবে কিন্তু আসলে জিরো করা যায়। আশা করি আমি বুঝাতে পেরেছি। আসলে একটু মাথা খাটাতে হবে, আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। কিসের উপরে আমি জাস্ট আপনাকে রিমাইন্ড করে দিই, আপনার হচ্ছে টোটাল লাইফ এক্সপেন্ডিচার যাকে বলে অ্যানুয়াল লাইফ এক্সপেন্স, এটাকে কিন্তু আপনি অবশ্যই বাড়াতে পারেন, কারণ এখানে আমি 50% দিচ্ছি, এটা কিন্তু আপনি 4 ভাগের আমি 2 ভাগ দিচ্ছি, আপনি 3 ভাগ দিতে পারেন, এমনকি আপনি সম্পূর্ণ খরচ হয় সম্পূর্ণ দিতে পারেন। আসলে অ্যাকচুয়ালি ইটস ইয়োর উইশ। তো আমরা এখন তার মধ্যে আমাদের কিছু লস যদি থাকে অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার কি এক্সপেন্স বেড়ে যাবে। আর যদি গিফট পেয়ে থাকেন, ডোনেশন যদি কোথাও যদি মানে করে থাকেন, তাহলে কিন্তু আপনার খরচ কি বেড়ে গেল, লিভিংয়ে মানে আউটফ্লোটা বেড়ে যাবে আর কি। যাই হোক, এক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন আর কি এটা। আর আরেকটা আমি বলেছিলাম কি ক্যাশ ইন হ্যান্ড, এই ক্যাশ ইন হ্যান্ডের ব্যাপারটা কি বলেছিলাম, আপনাদের সবারই কিন্তু হাতে কিছু কম বেশি ক্যাশ ইন হ্যান্ড থাকে, এটা আপনি বাড়াতে কমাতে পারেন, এটা কোনো সমস্যা হবে না, সাধারণত হয় না। তো এইভাবে কিন্তু আমরা জিরো করতে পারি, আমি জিরো করেছি দেখেন। তো আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখন আমরা কি বলতে পারি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ থেকে মানে এখন থেকে কী বলে এখনকার মতো আর কি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সুনির্বদ্ধ অনুরোধ যে অবশ্যই আমার ভিডিওগুলো সাধারণত ইনফরমেটিভ করার চেষ্টা করি, আপনারা যেন কিছু শিখতে পারেন, বুঝতে পারেন। তো অবশ্যই যদি বিন্দুমাত্র শিখে থাকেন বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আমার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এটাই বিনীত অনুরোধ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।